খেয়াল করবেন। আমরা যে ম্যাট্রিক্স অধ্যায় করছিলাম সেখানে 6 নম্বর ক্লাস আছে আজ। আমরা যদি দেখতে চাই আমাদের অঙ্কগুলো কিভাবে আছে দেখেন। গতদিন আপনাদেরকে বলছিলাম যে ইনভার্স অথবা ক্রেমার ম্যাট্রিক্স সমাধানের কিছু অংশ দেখাইছিলাম আপনাদের। সে সমাধানটা আজ আমরা শিখব। দেখেন এখানে বলছে ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করো। এখানে দুই ধরনের অঙ্ক করতে হয়, হয় বিপরীত ম্যাট্রিক্স নতুবা ক্রেমার ম্যাট্রিক্স। এই বিপরীত ম্যাট্রিক্স এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইনভার্স পদ্ধতি বা ইনভার্স সিস্টেম। তাহলে ইনভার্স অবলিক বিপরীত, যেটাই বলুক না কেন একই সিস্টেম। আর আরেকটা হচ্ছে ক্রেমার। তাহলে আপনাকে এই দুইটা পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করতে হয়। দেখেন যে অঙ্ক আপনার দেওয়া আছে, এই একই অঙ্কের মাধ্যমে আপনি ইনভার্সেও করতে পারবেন, আবার ক্রেমারেও করতে পারবেন। অ্যান্সার দুইটাই একই আসবে। ইনভার্সে করলেও অ্যান্সার যা আসবে, ক্রেমারেও তা আসবে। দেখেন ইনভার্স পদ্ধতির যে অংশটা আপনাদের দেওয়া আছে, যদি আমরা দেখতে চাই, প্রথম যে অংশটা দেখেন দেওয়া আছে, আমাদের কাছে বলছিল আহ ইনভার্স পদ্ধতি বা বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করো। অঙ্ক দেওয়া আছে আমার কাছে একটা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 7, x+2y+3z = 16, x+3y+4z = 22। এটাকে যদি আমরা সমাধান করতে চাই, প্রথম অবস্থায় দেখেন দেওয়া আছে, আমরা যে অংশটা ছিল সেটা লিখলাম। পরবর্তীতে লিখছি দেখেন উপরোক্ত সমীকরণকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি। তাহলে এখানে বলছে কি উপরোক্ত সমীকরণকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি। আমাদের যে অংশটা আছে এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে দেখাবো। তাহলে দেখেন ম্যাট্রিক্স আকারে যদি না প্রকাশ করি, এভাবেও না লিখে এভাবে বলতেন চলক ও সহগ সমূহকে পৃথক করে ম্যাট্রিক্স আকারে সাজাই, সেটাও হতো। দেখেন সেটা কিভাবে আসছে। চলক সহগ আর ধ্রুবক আমরা পরিবর্তন করব, অর্থাৎ সাজাবো ম্যাট্রিক্স আকারে। সমানের বিপরীত পাশে দেখেন মানগুলো আছে 7, 16, 22। এই 7, 16, 22কে দেখেন আমি একটা ম্যাট্রিক্সে রাখছি। এখানে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড আছে। দেখেন একে এক্স ওয়াই জেড আমরা চলক ম্যাট্রিক্স হিসেবে রাখছি। পরবর্তীতে আছে আমাদের সহগ ম্যাট্রিক্স। তাহলে সহগ ম্যাট্রিক্স দেখেন, এটা এক্স এর সারি, এটা ওয়াই এর, এটা জেড এর সারি, না সরি কলাম। তাহলে এটা এক্স এর সারি কলাম, এটা ওয়াই এর কলাম, এটা জেড এর কলাম। প্রথম অবস্থায় দেখেন এখানে এক্স এর সহগ কত আছে, 1। ওয়াই এর সহগ আছে 1, জেড এর সহগ আছে 1। এখানে এক্স এর সহগ আছে 1, ওয়াই এর সহগ 2, জেড এর সহগ 3। পরবর্তীতে এখানে এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 3, জেড এর সমান জেড এর সহগ 4। তাহলে আমাদের এই যে তিনটা লাইন আমরা করলাম ম্যাট্রিক্স আকারে। কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া ওই অফলাইনে পরীক্ষা হচ্ছে কবে থেকে? আপনি বললেন যে 25 তারিখ, আজকে তো 28 তারিখ হয়ে গেল। আমি কি 25 তারিখে পরীক্ষা হবে এটা বলছিলাম? না, হতে পারে ওইরকম সিদ্ধান্ত কি একটা হয়েছিল হ্যাঁ, না? তাহলে আপনি তো বললেন অন্যভাবে। এখন মিলন ভাইয়ের কাছ থেকে ওইটা জেনে তো নিয়েন। পরীক্ষা, প্রথম পরীক্ষা আছে 7 তারিখে বিজনেস ম্যাথ। প্রথম পরীক্ষা আছে বিজনেস ম্যাথ। যদি এখানে যারা আছেন ক্লাস করছেন কারোর পক্ষে সম্ভব হয় কোচিং এ এসে পরীক্ষা দেওয়ার, তাহলে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। ফুল একটা পরীক্ষা আমরা কি মডেল সকালে টেস্ট হয় নেওয়ার নাকি? চেষ্টা। হ্যালো, বলেন। সকালে না বিকালে এটা? সকালে। সকাল বিকাল আমাদের যা আছে, স্টুডেন্ট যা আছে সব সকালে পরীক্ষা হবে। সম্ভবত 9টা থেকে, ডেটটা আমি ঠিক মনে নাই আমার। সম্ভবত, সরি, টাইমটা মনে নাই। সম্ভবত 9টা, 7 তারিখ বিজনেস ম্যাথ। যদি কারোর আসার মতো ভাইয়া পজিশন থাকে। 9টা থেকে 12টা পর্যন্ত। 9টা থেকে 12টা। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। তাহলে 9টা থেকে 12টা যদি কারোর আসার মতো পজিশন থাকে তাহলে এসে পরীক্ষা দিয়ে যাবেন। আর আপনারা ভাই, এখানে পেয়ে যাবেন, ওই রুটিনটা প্রশ্ন কি এখানে পাওয়া পেয়ে যাবে? যাবেন। হ্যাঁ। ওই ভাইয়ের কাছে বললি মানে রুটিনটা পাওয়া যাবে নাকি? হ্যাঁ, ওটা আমাদের অফলাইনের যে রুটিন দিছে তার সাথে আছে একসাথে। আচ্ছা, দেখেন তাহলে আমরা যে অংশটা দেওয়া ছিল উপরোক্ত সমীকরণকে ম্যাট্রিক্স আকারে সাজে, তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে এই তিনটা অংশে? যদি প্রশ্ন না থাকে
দেখেন আমরা তিনটা অংশকে ধরে নিব। তাহলে প্রথম যে অংশটা আছে এটা সহগ ম্যাট্রিক্স। দেখেন সহগ ম্যাট্রিক্স আমি এ ধরলাম। এটা চলক ম্যাট্রিক্স, চলক ম্যাট্রিক্সকে আমি বি ধরলাম। পরবর্তীতে ধ্রুবক ম্যাট্রিক্স, ধ্রুবক ম্যাট্রিক্সকে আমি সি ধরলাম। আপনি যা ইচ্ছা ধরতে পারেন এখানে। তাহলে দেখেন এ বি সি আমরা একে ক্যালকুলেশনে ধরে নিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। এই যে লাইনটা আমাদের ছিল এখানে আমরা এবিসি এর মান বসাবো। তাহলে দেখেন এটা এ, এটা বি, আর এটা সি। তাই এখানে দেখেন লিখছি অতএব এ ইন্টু বি সমান সি। তাহলে বি সমান সি বাই এ। আচ্ছা আমি তো এ সমান লিখতে পারতাম, কিন্তু এখানে বি সমান লিখলাম কেন? কারণ আমার বলছে সমাধান করতে, সমাধান বলতে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে। তাহলে এক্স ওয়াই জেড কে আমরা বি ধরছিলাম, এই কারণে আমরা বি কে এখানে রেখে এ কে ভাগ করলাম। দেখেন বি সমান 1/a ইন্টু সি, এটা লেখা যায় কারণ সি কে গুণ করলে ওয়ানের সাথে গুণ হয়, সি হয়, সি বাই এ আসে। তাহলে 1/এর পরিবর্তে আমরা দেখেন a⁻⁻1 লিখতে পারি ইন্টু সি। তাহলে এটা আমার 1 নম্বর সমীকরণ। তাহলে এই যে সমীকরণটা আমরা পাইলাম, এই সমীকরণে যদি আমরা মান বসাতে চাই, দেখেন আমার কাছে বির মান আছে, সির মান আছে, এর মান আছে, কিন্তু এ ইনভার্সের মান নাই। আর এই অঙ্কটা বলছিল ইনভার্স পদ্ধতিতে সমাধান করো। এই কারণে আমি কিন্তু এই ইনভার্সটা এখানে তৈরি করে নিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন পরবর্তীতে। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করছি। দেখেন এই এ ইনভার্স ক্যালকুলেশন করার জন্য এটা আমাদের হেয়ার অংশ। উই নো এ ইনভার্স সমান 1/a ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। আমরা এর আগে শিখে আসছি আগের ক্লাসে, ইনভার্সের সত্ত্বে আমাদের নির্ণায়ক অর্থাৎ ডিটারমিনেন্ট করতে হয় আর অ্যাডজয়েন্ট করতে হয়। তাহলে এই দুইটা অংশকে আমরা এখান থেকে বের করব। দেখেন এখানে আমাদের নির্ণায়কটা করা আছে অর্থাৎ ডিটারমিনেন্টটা করা আছে। আমরা ডিটারমিনেন্টের সত্য গতদিন শিখছিলাম, এখন আবারও বলছি। তাহলে এর মানটা আমার এটা আছে। আমরা যদি 3 কলাম 3 সারি থেকে ডিটারমিনেন্ট করতে চাই তাহলে তিনটা সত্য আসে। দেখেন এই একটা নির্ণায়ক, একটা নির্ণায়ক, একটা নির্ণায়ক, তিনটে স্টেপ। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা আবার প্লাস। প্রথম সারিটা আসে, প্রথম সারি, তাহলে 1 1 1। এখানে 1 - 1 1, অর্থাৎ এটা সূত্র অনুযায়ী প্লাস মাইনাস প্লাস ছিল। প্রথম ওয়ানের জন্য এই ওয়ান বরাবর দেখেন সারি কলাম বাদ দিলে 2 3 3 4। পরবর্তীতে A1 এর জন্য দ্বিতীয় ওয়ান বাদ দিলে 1 3 1 4। পরেরটা তৃতীয় ওয়ান, এটা বাদ দিলে 1 2 1 3। তাহলে এই অংশটা ক্যালকুলেশন করলে আমরা জানি প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল। তাই 1 × 4 × 8 3 × 9 সূত্র অনুযায়ী মাইনাস হয়। তিন অংশ ক্যালকুলেশন করলাম, দেখেন আসে -1। তাহলে এই যে -1 আসছে, এখানে একটু ক্যালকুলেশন করা আছে আমাদের। দেখেন এই -1 1/-1 অর্থাৎ এর মানটা আমরা বের করছিলাম, কিন্তু অ্যাডজয়েন্ট অফ এর মানটা আমরা বের করিনি। এটা আমাদের পরের স্লাইডে আছে, তাই এখানে লিখে রাখছি। একটু ক্যালকুলেশনটা দেখেই যাই এখান থেকে। দেখেন 1/-1, তাহলে 1/-1 ক্যালকুলেশন করলে কি হয়, -1 হয়। এই -1 এই সবার সাথে গুণ। তাহলে দেখেন যারা প্লাস ছিল তারা হয়ে গেছে মাইনাস। এই অংশটা অ্যাডজয়েন্ট আমরা এর পরের অংশে আছে, পরের অংশে যে বের করছি। কারো কোনো প্রশ্ন আছে? ভাই এখানে হচ্ছে আপনি এই ডিটারমিনার বের করতে গিয়ে মানে অ্যাডজয়েন্টটা বের করতে গিয়ে হচ্ছে আপনার প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস, এরপরে 2 3 3 4 প্রথমটা বুঝলাম মাইনাস, এরপরে হচ্ছে আপনার কোনটা দিয়ে প্রথম সারির আর প্রথম কলাম বাদ তারপরে। এইটার জন্য এটা তাহলে হুম দ্বিতীয়টা, হুম এই দ্বিতীয় ওয়ানের জন্য করছিলাম, এটা বরাবর সারি কলাম বাদ। তাহলে 1 3 1 4 এটা বরাবর। তারপরে। পরপর পরেরটা এই ওয়ান, এটা ওয়ান কি তৃতীয় ওয়ান, এটা এর জন্য। হুম, তাহলে 1 2 আপনার 1 2 1 3 হয় না? জি ভাইয়া, ভুল লেখা ওইখানে আছে তো যে। মনে হয় ভুল আছে। ওয়ান টু হ্যাঁ ওয়ান হ্যাঁ, ভুল থ্রি লেখা মানে আছে। কোন দিকে গবেষণা করতেছে এটা মেলে না। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, ভুল আছে, ভুল লেখা আছে। হুম। দেখেন এখানে তাহলে
ক্যালকুলেশনে। আচ্ছা এই জায়গায় যে অংশটা আছে, এই ওয়ান বরাবর দেখেন, এখানে সারি কলাম বাদ দিলে আমাদের আসছে এই অংশটা 1 2 1 3। তাহলে এখানে 1, এখানে 2, এখানে 1, এখানে 3। ক্যালকুলেশন করলে দেখেন 3 1 3, এখানে হয় 3, আর এখানে হয় 2 1 2। এখানে আমার +1 থাকে, অর্থাৎ এই +1 আছে, এখানে মিস্টেক হয়েছে ক্যালকুলেশনে। ঠিক আছে, অঙ্ক ঠিক আছে ও, এখানে। এমনি উত্তর বুঝছেন? ঠিক আছে। হ্যাঁ, উত্তর ঠিক আছে, এমনি হ্যাঁ, এখানে ঠিক আছে, এই জায়গাটায় মিস্টেক হয়েছে কোনোভাবে হয়তো। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি আর কারো কোনো প্রশ্ন আছে? এটা কারেকশন করে নেবেন কিন্তু আপনারা অবশ্যই। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া এখানে পরবর্তী, এ গুণ বি এই জায়গাটা আরেকবার একটু বুঝাই দেন। আবার বলেন। ধরে এই নিছি, যে ধরে নিছি প্রথমটা পরেরটা বি, তারপরটা সি। ভাই আমাকে কথা বলতে দেন। ও আচ্ছা। হ্যাঁ বলেন, আর না হলে আমি স্ক্রিন শেয়ার করে দিই, আপনি বোঝানো, অসুবিধা নেই। হ্যাঁ ম্যাম, প্রশ্ন করছিলেন, প্রশ্ন করেন। ভাইয়া অতএব দিয়ে যে এ গুণ বি সমান সি দিছেন না, এই নিচে আবার বি, এই জায়গাটা আমি ভালো করে বুঝি নাই। আচ্ছা, এখানে দেখেন আমার বির মানটা বের করতে হবে না, কারণ এক্স ওয়াই জেড এর মান তো আমি নির্ণয় করব, কারণ সমাধান করতে বলছিল। তাহলে দেখেন এক্স হুম ওয়াই জেড এর বি, তাই এই কারণে আমি এখানে বিটা রাখছি। তাহলে এ গুণ সম্পর্ক আছে, অপর পাশে গেলে কি সি হয়, তাহলে সি/এ। হুম। ঠিক আছে, আমার হ্যাঁ অঙ্কে কি ঠিক আছে। ইনভার্স করতে বলছে, তাই A/1/A × সি, দেখেন এই সি ওয়ানের সাথেই গুণ হয়, তাহলে সি/এ হয়। এই কারণে 1/A × সি করা হয়েছে। আর 1/A এর পরিবর্তে হুম। A⁻1 লেখা যায়, অর্থাৎ A−1। ঠিক আছে। হুম। ভাইয়া ওই যে উপরে ওইটা একটু বুঝাই দেন না। কোনটা? ওই যে 1/-1 লিখছি, তারপরে যে ব্র্যাকেটে -1 -1, মানে এই ওই সারি অংশটা, কলামগুলো কিভাবে আসছে? এই হ্যাঁ, হ্যাঁ, অংশটা হ্যাঁ। এখানে নাই, এই অংশটার ক্যালকুলেশন পরে আছে, এর পরের স্লাইডে আছে। ও আচ্ছা আচ্ছা। ঠিক না, আছে। আগে দিয়ে রাখছি। হ্যাঁ, আগে এখানে হুম। লিখে আমি রাখছি, পরবর্তী স্লাইডে আছে ওটার ক্যালকুলেশন। আচ্ছা, পরবর্তী যাচ্ছি, দেখেন। ভাইয়া ওইটা কি করলেন, কাটাকাটি করে তারপর কি হলো? হ্যাঁ। কোথায়? ওই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, ওইটা ওয়ান উপরে ওয়ান আর ডিভাইডেড -1, ওই হ্যাঁ, দুইটা তাহলে এখানে কাটাকাটি কত হয়েছে। থাকে? 1/-1 ক্যালকুলেশন করলে কত হয়? শুধু -1, -1। তাহলে -1। -1 দিয়ে সবার সাথে গুণ, তাই দেখেন সবার সাথে গুণ করলে ওয়ানের জন্য তো অঙ্কে কোনো প্রভাব পড়ে না, মাইনাসের জন্য সব মাইনাস গুলো হয়ে গেছে প্লাস, আর প্লাস গুলো হচ্ছে মাইনাস। প্লাস প্লাস গুলো হচ্ছে মাইনাস। হ্যাঁ, বুঝতে পেরেছি। রাকিব সাহেব, ক্লাস কয়জন করছেন একসাথে? একা। আচ্ছা, তোমাদের দেখেন সাইড থেকেই তো বললো যে প্রশ্ন করেন, এই কারণে জিজ্ঞাসা করলাম। দেখেন, এই যে এর মান যেটা আমার কাছে আছে, 1 1 1, 1 2 3, 1 3 4, তাহলে এই এর মানটা আমি লিখে রাখছি কিন্তু, অর্থাৎ ওইখান থেকে নিয়ে আসছি, আমার এই এটা প্রয়োজন তাই। এটা লেখার প্রয়োজন হয় না, কারণ আপনি যখন ক্যালকুলেশন করবেন তখন আপনার কাছে তো আছেই। এবার দেখেন সেই বড় ফরম্যাটটা, এটা কিন্তু গত ক্লাসের একটা অঙ্ক দিয়ে শেখাইছিলাম আপনাদের, সেই কোফ্যাক্টর অফে। তাহলে আমরা অ্যাডজয়েন্ট করতে গেলে আমাদের কি করতে হয়? কোফ্যাক্টর করতে হয়। তাহলে এর মানটা আমার এখানে আছে দেখেন, তাহলে আমার কোফ্যাক্টর হবে কয়টা? 9টা, কারণ এখানে 3 × 3 ক্রম, 9টা ম্যাট্রিক কোফ্যাক্টর হবে আমাদের। দেখেন সেই কোফ্যাক্টর অংশটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, প্রথমটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। দেখেন এইখানে কিন্তু কারেকশন আছে, দেখছেন? ঠিক আছে, আগের অঙ্কটা ওইখানে কারেকশন ছিল, কারেক্ট আছে এখানে। তাহলে দেখেন এখানে আমার যে 9টা অংশ, আমি যে কোনো একটাকে বিবেচনা করে ধরে নেন, এটার জন্য আমি ক্যালকুলেশন করলে, এই উপরের 3টা আমি শিখাইছি না, দেখেন উপরের 3টা আছে। এই অংশটা যদি বলেন A1, তাহলে A1 বরাবর সারি কলাম বাদ দেন, দেখেন কি থাকে? 1 1 3 4, দেখেন এখানে আছে। হ্যাঁ, হ্যাঁ, দেখেন প্রত্যেকটা অংশ আপনার যেটা মন চায় সেটাকে বিবেচনা করেন, ধরেন এখানে 4, এই 4 বরাবর 1 1 4, সারি হ্যাঁ কলাম বাদ ঠিক দেবো, আছে। তাহলে কি আছে? 1 1 1 4 1 2, দেখেন এখানে আছে। অর্থাৎ আমার যে 1 1 9টা and উপাদান, 3। সেই যে উপাদানের জন্য ক্যালকুলেশন করব সেটা বরাবর সারি কলাম বাদ দিব। ঠিক আছে। আচ্ছা, এবার নিচে আসেন। তাহলে এখানে কিভাবে আসছে? এখানে আসছে আপনার কাছে
যে ক্যালকুলেশনটা এই অংশটা নিয়ে, প্রত্যেকটা অংশটা অর্থাৎ একটা একটা নিয়ে, এই অংশটাকে দেখেন, এটা কি ছিল? প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল। তাহলে এখানে দেখেন সামনে সূত্র অনুযায়ী যে প্লাস ছিল আমার, সেই প্লাস লিখছি, 4 × 2 = 8, 3 × 3 = 9 মাইনাস। দেখেন প্রত্যেকটা অংশ এভাবে। এটাকে যদি আমি বিবেচনা করি, দেখেন এখানে 2 × 1 = 2 আর 1 × 1 = 1, সূত্র অনুযায়ী মাইনাস, সামনে প্লাস আছে। তাহলে প্রত্যেকটা অংশ ঠিক একই সত্ত্বে ক্যালকুলেশন হয়েছে। হইলে দেখেন আমার এই মানটা আসছে। এই মানটা ছিল আমার কি, কোফ্যাক্টর। আমরা জানি কোফ্যাক্টরকে অ্যাডজয়েন্ট কিভাবে করতে হয়, কেউ বলতে পারবেন? কোফ্যাক্টর থেকে অ্যাডজয়েন্ট কিভাবে হয়? এইভাবে রেখে রাখতে হবে। কোফ্যাক্টর থেকে ওই অ্যাডজয়েন্ট সারিকে কলাম। সারিকে কলাম আকারে লিখতে হয়। তাহলে কলাম দেখেন আর এই কলামগুলোকে সারিকে সারি। আমরা কলাম আকারে লিখছি, কিন্তু এই অঙ্কটা এমন একটা অঙ্ক, সারি আর কলাম লিখলে সেই একই আসে। দেখেন সারিও যা কলামও তা, সারিকে কলাম আকারে সাজালে সেম সিস্টেম আসে। কারো কোনো প্রশ্ন আছে? এই অংশটাই আমি ওইখানে নিয়ে গেছিলাম, আগের অংশে মানে কি গো? সূত্র লিখছিলাম ওখানে, আগে তাই এটা এই বের অংশ। করে নেবো, পরে এখানে লিখবো। হ্যাঁ বলেন। বলছি আগে এইখানটা তো বের করবো, এই অ্যাডজয়েন্ট অফ হ্যাঁ আপনি তো, ম্যাট্রিক্স, আপনার তারপর কাছে যখন খাতাটা সম্পূর্ণ থাকছে তখন তো আপনি করতে পারছেন, অসুবিধা নাই। আমি তো পরের পেজে আসবো বলে এখান থেকে আমি ওটাকে ওখানে লিখে দেখায় রাখছি। কারো কোনো প্রশ্ন আছে এই অংশে? এখন দেখেন আমরা এর পরবর্তী পার্টটা করছি। তাহলে আমার কাছে সকল মান কিন্তু চলে আসছে। দেখেন এবার আমরা লিখছি 1 নং সমীকরণে মান বসায় পাই। তাহলে 1 নম্বর যে সমীকরণ আমার ছিল, সেই সমীকরণে আমি মান বসাবো। সমীকরণটা কি ছিল? সমীকরণটা ছিল b = a⁻1, অর্থাৎ a−1 * c। আমার বির মান ছিল x y z, লিখছি a⁻1, অর্থাৎ a−1 এর মান আমরা এটা ক্যালকুলেশন পাইছিলাম। সির মান ছিল আমার 7 × 16 = 22। XYZ বসে গেছে। এই অংশটাকে আমরা গুণ করব। গুণের শর্ত কি মনে আছে আমাদের? দেখেন এটা দিয়ে হ্যাঁ। এটার সাথে আমরা গুণ করছি। দেখেন গুণ হুম। করলাম। আবার এই সারির সাথে ওই কলাম। হ্যাঁ এই সারির সাথে কলাম গুণ করলাম। দুইবার লেখা আছে এক লাইন, তো একাধিক হয়ে গেছে। দেখেন এটাকে দেখেন ক্যালকুলেশন করেন, এখানে খেয়াল করলে ঠিক আছে। এখান থেকে এই অংশটার থেকে এই অংশটা, তাহলে কি 7 - 16, সরি +16 -22। পরেরটা তাহলে ঠিক এর পাশে তো আর কিছু নাই, তাহলে পাশে আসবে না। নিচেরটা দিয়ে, এটা দিয়ে আবার এটার সাথে, এটা দিয়ে আবার এটার সাথে, দেখেন ক্যালকুলেশন করলে এই অংশটা আসে। তাহলে এই অংশটা যখন আসছে আপনার কাছে, দেখেন XYZ এর মান, এই দেখেন তো ক্যালকুলেশন করে 1 1 1 আসে নাকি সব কয়টা? 7 × 16 = 22। ভাইয়া প্রথমে কি একই জিনিস দুই লাইনে দুইবার করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে একই লাইন দুইবার প্রথমে আছে বসানো। আমরা যদি একবার করে একবার করলে হবে না, নাকি দুইবারই আপনারা তো লিখতে হবে? একবারই লিখবেন, ওখানে দুইবার ভুল করে লেখা আছে। দ্বিতীয়টা তো 3 আছে। 3 আসে না? পরেরটাও মনে হ্যাঁ, হয় 3, দেখেন দ্বিতীয়টা তো। 3 আসছে। পরেরটাও 3 না? -7 হ্যাঁ, 3 -32। ভাইয়া। হ্যাঁ 3, আমিও তো তাই ভাবছি হ্যাঁ, এখানে পরেরটাও ভুল 3। আছে। দেখেন এটা 3, এটাও 3। তাহলে আপনার কাছে সমাধান করতে বলছিল, XYZ এর মান তাহলে কি আসছে সমতা ম্যাট্রিক্স অনুযায়ী? x = 1, 1 3 y = 3, 1। z = 3। 3 3। অ্যান্সার দেখেন কমপ্লিট। ও আচ্ছা, বেশ ভালো তো, অঙ্কগুলা এদিকে ভুল হয়ে আবার ওই জায়গায় ঠিক আছে। আচ্ছা আপনাদের জানি আবার এমন না হয়, তাহলে কিন্তু মার্কস পাবেন না। ঠিক আছে। আচ্ছা আমার এখানে দায় মুক্তির সুযোগ আছে, কিন্তু আপনারা পরীক্ষা দেওয়ার পর দায় মুক্তির সুযোগ নাই। বলবো স্যারের চেয়ে বেশি বুঝিনি তো তাই। আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে? এখন কথা হচ্ছে, আমার এই অধ্যায়ের বাসার কাছে আছে অনেকগুলো। গত দিনের লাস্ট যে অংশটা করছিলাম, ওখান থেকে যে কয়টা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আপনারা করবেন ইনভার্স পদ্ধতিতে এবং ক্রেমার পদ্ধতিতে, দুই নিয়মে। এর পরবর্তীতে ক্রেমার পদ্ধতি দেখছি, দেখেন তাহলে একটা নিয়ম কমপ্লিট, পরবর্তীতে আরেকটা নিয়ম আছে ক্রেমার। দেখেন ক্রেমার পদ্ধতি বা ক্রেমার ম্যাট্রিক্স পদ্ধতির সমাধান। অঙ্ক দেওয়া আছে একটা, 2x1 - x2 = 2, 3x2 - 2x3 = 16, 5x1 + 3x3 = 21। দেখেন এই যে অঙ্কটা আছে, এটা আবার আপনাকে কি বলছে,
দেখেন একটা একটা মিস্টেক আছে। প্রথম সারিতে দেখেন তো কি মিস্টেক আছে, প্রথম সমীকরণে x3, দ্বিতীয় সমীকরণে x1, তৃতীয় সমীকরণে x2। তাহলে দেখেন এখানে কিভাবে করা হচ্ছে। দেওয়া আছে দিয়ে মানটা লিখলাম, উপরোক্ত সমীকরণকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি। দেখেন প্রথমটা তাহলে আমাদের সহগ, দ্বিতীয়টা চলক, পরেরটা ধ্রুবক। 2 16 21, x1 x2 x3। তাহলে প্রথম অংশটা x1 এর, দ্বিতীয় অংশটা x2 এর, তৃতীয় অংশটা x3 এর। যে অংশটা নাই, দেখেন এখানে x2 এর x1 এর সহগ কত 2, x2 এর সহগ কত -1, -1। x3 কি আছে? না। x3 দেখেন 0 লিখছি। পরের লাইনেও একইভাবে দেখেন, এখানে তাহলে x1 নাই, 0, x2 আছে 3, x3 আছে কত সহগ -2। পরের লাইনে এসে x2 নাই, তাহলে সেখানে 0। ঠিক আছে। আচ্ছা, আপনাদের মনে মনে প্রশ্ন জাগেনি যে এটা কেন লিখলাম আমি? এটা কি লেখার এখানে কোনো তিন যুক? চলক, তাই তিন চলকের মান দিতে হবে। তিন চলকের মান দেবে, এটা তো ঠিক আছে, কিন্তু দেখেন এই দুইটাকে গুণ করেন তো। গুণ করলে দেখেন এই তিনটা সারি চলে আসে, কারণ এর সাথে এর গুণ। তাহলে x3 সাথে দেখেন 0 গুণ করলে x3 এর কিন্তু কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে। আচ্ছা, এখন আগের অঙ্কটায় আমি কি করছিলাম, এই তিনটাকেই এবিসি ধরে নিয়েছিলাম, কিন্তু এখন আর তা করব না। এখন শুধুমাত্র এই সহগ ম্যাট্রিক্সটাকে ধরবো। দেখেন ধরি সহগ ম্যাট্রিক্স এ সমান, এটা লিখলাম। মনে রাখতে হবে এর সূত্র কি, এর সূত্র আবার আলাদা। আমরা আগে যা করছি তা না, এটার সূত্র আলাদা। দেখেন এটার সূত্র হচ্ছে এমন, x1 x2 x3। সাপোজ ধরে নিলাম x1 x2 x3 নাই আমার কাছে, আমার কাছে xyz আছে ধরে নিচ্ছি। তাহলে xyz যদি থাকে, প্রথম যে মান অর্থাৎ যার মানটা বের হবে তার সূত্র হবে এ ডিটারমিনেন্ট, সরি A1 ডিটারমিনেন্ট বা এ ডিটারমিনেন্ট এর পরে আছে। দেখেন আমি একটু দেখাচ্ছি, এখানে নাই দেখছি। আচ্ছা একটু লিখি। দেখেন এখানে তাহলে x1 x2 x3 আছে। x1 এর সূত্র এমন, A1 ডিটারমিনেন্ট বাই এ ডিটারমিনেন্ট। x2 সূত্র A2 ডিটারমিনেন্ট বাই এ ডিটারমিনেন্ট। আর x3 সূত্র A3 ডিটারমিনেন্ট বাই এ ডিটারমিনেন্ট। আচ্ছা তাহলে দেখেন এখানে শুধুমাত্র ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক নির্ণয় করতে হবে না আপনার? আমার কি কয়টা নির্ণায়ক বলেন তো? নির্ণায়ক কয়বার করতে হবে? ভাই 3 বার। 3 বার। ভালোভাবে দেখেন কয়বার। 6 বার। ছ- ছয়। আচ্ছা আপনার 6 বার বললেন কিভাবে, এখানে 6টা কোথায় আছে? একবার, দেখেন তো। দুইবার। 2বার। এদের না, দুইটাই। এই আচ্ছা এখানে এ, এখানেও এ, ভিত্তি করবো না? এখানেও এ, তাহলে এ কয়টা? তাহলে একবার। একটা। আচ্ছা এখানে A1, এখানে একবার। A2, আর এখানে A3, তাহলে কয়বার হবে মোট? 3 বার আর একবার 4 বার। 3 বার, 4 বার। অর্থাৎ একটা এ, আর একটা A1, A2, A3, তাহলে এই চারটা। ও বুঝছেন? আমি তো বললাম A1 2 3। হ্যাঁ A1 A2 A3 আর এ, এই হচ্ছে মোট চারটা। দেখেন আমরা এর নির্ণায়ক, আমরা এখানে এ পাইছিলাম, এর নির্ণায়ক করলাম। দেখেন এই যে, তাহলে এ ছিল আমার কত, 2 - 1 0 0 3 - 2 5 0 3। তাহলে এখানে এই যে অংশটা আছে, দেখেন আমরা প্রথম প্লাস মাইনাস প্লাস, এই জায়গায় দেখেন -1 আছে, এই কারণে আমার এই দ্বিতীয় স্থানটাতে -1 দিয়ে এটা প্লাস হয়ে গেছে। তাহলে এই অংশটা দেখেন, এই 2-র জন্য 3 - 2 0 3, -1-এর জন্য 0 - 2 5 3, আর পরবর্তীতে 0-র জন্য 0 3 5 0। কারো কোনো সমস্যা আছে? দেখেন ক্যালকুলেশনটা দেখেন সবাই।
ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। আচ্ছা, এবার তাহলে কি করব? এবার আমরা A1, A2, A3, আচ্ছা একটা আমরা দেখবো যে কিভাবে আসবে। দেখেন লিখছি, ক্রেমার পদ্ধতিতে সমাধান করার জন্য এ এর, অর্থাৎ এই যে এ এর প্রথম সহগ কলামকে, আচ্ছা তাহলে প্রথম সহগ কলামকে ধ্রুবক ম্যাট্রিক্স দ্বারা প্রতিস্থাপন করে A1 ম্যাট্রিক্স তৈরি করি। তাহলে আমরা আমাদের এই যে প্রথম কলাম আছে, এই প্রথম কলামে আমরা কি করব? এই ধ্রুবক দিয়ে প্রতিস্থাপন করব। তাহলে 2 0 5 এর জায়গায় আসবে কি? 2 16 21। ঠিক আছে, বুঝছেন? না ভাইয়া, বোঝেননি? কি লেখা আছে পড়েন, আপনি পড়েন দেখি একটু কি লেখা আছে এখানে। ক্রেমার পদ্ধতি সমাধান করার জন্য এর প্রথম সহগ কলামকে ধ্রুবক ম্যাট্রিক্স দ্বারা প্রতিস্থাপন প্রতিস্থাপন করে, করে A1 তৈরি করি। হ্যাঁ তাহলে A1 তৈরি করতে গেলে আমার এর প্রথম সহগ কলাম, তাহলে এটা তো টোটাল সহগ, এর প্রথম সহগ কলাম কোনটা এটা? হ্যাঁ। প্রতিস্থাপন কি দ্বারা করব? ধ্রুবক দ্বারা, তাহলে এটা কি ধ্রুবক? ও আচ্ছা, এবার অন দেখেন, তৈরি করব। হ্যাঁ দেখেন তো, এই যে 2 16 21, আবার আপনি যেন বলেন না যে প্রশ্ন করলাম তাই আমাকে পড়তে বললো। না। বিষয়টা এমন না। আচ্ছা, দেখেন 2 16 21 দেখছেন? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি যদি বলি A2 কিভাবে করব? A2 কিভাবে করব বলেন? তাহলে দ্বিতীয় ওই যে লাইনে টু, মাঝখানে, হ্যাঁ, হ্যাঁ 2 মাঝেরটা, 16 21। এই জায়গা। হ্যাঁ তৃতীয়টা, এই ওই এই লাস্টের ওইখানে তৃতীয় 0 কলামে -2 জিরো 0 এখানে। টু। হ্যাঁ তাহলে আমি কিন্তু সব জায়গায় একে বিবেচনা করে ক্যালকুলেশন করব, A1 A2 A3 না, একে বিবেচনা করে প্রথমবার প্রথম সারিতে, দ্বিতীয়বার দ্বিতীয় সারি, কলাম, তৃতীয়বার তৃতীয় কলাম। কলামে হ্যাঁ, তাহলে এবার দেখেন A1 কিন্তু আবার এখানে আছে, তাহলে A1 এর আমি নির্ণয় করছি। দেখেন এই যে A1 এর নির্ণায়ক কত আসছে? 108। মনে রাখবেন, তাহলে এ ছিল 28, A1 আসছে 108। এটা তো মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা না। পরবর্তীতে যাই না। তাহলে। না, আচ্ছা, কত বড় এই অঙ্ক? ভাইয়া আমি স্ক্রিনশটটা নিতে পারিনি, একটু দেখান না ভাইয়া। আচ্ছা নেন। একটা অধ্যায়ে এত নিয়ম। একটা অধ্যায়ের এত নিয়ম, এ পরীক্ষা কি কতগুলো দিতে অনার্স লেখা যাবেন, যায় না? অনার্স, এতটুকু গ্রাজুয়েশন মাথা? কমপ্লিট, খুব ভালোভাবে বলবেন না, পড়তে গেলে গ্রাজুয়েশন কমপ্লিট। চুল থাকবে না ভাইয়া। থাকবে না? না, এখনই না, অর্ধেক শেষ, আমি ফার্স্ট এ- ইয়ারতে এই পর্যন্ত। এটা যদি আপনার এই অবস্থা হয় তাহলে আমার মাথায় টোটালি থাকতো না। আমার যখন আছে আপনাদেরও থাকবে, অসুবিধা নাই। ভাইয়া হয়েছে। আচ্ছা, পরবর্তীতে পড়ে দিয়ে দেখেন আবার নতুন করে পড়বে, সমস্যা কি? কি হয়েছে। পড়ে দেবে নতুন করে আবার গজাবে পরে, ঠিক আছে, অনার্স শেষে। অনার্স শেষ। আচ্ছা, অনার্স শেষ করতে করতে আপনাদের তো এখানে যে অবস্থায় আছেন, আপনাদের কত, প্রায় 25+ হয়ে যাবে বয়স। আচ্ছা দেখেন, এখানে আমরা অলরেডি কিন্তু আপনারা সেশন জটের মধ্যে আছেন, 2 ইয়ারের মতো সেশন জটে আছেন আপনারা, 2 বছর। অনুরূপ ভাবে দেখেন, ক্রেমার পদ্ধতিতে সমাধান করার জন্য A2 করছিলাম, একইভাবে পরবর্তীতে আমরা A3 করছি। দেখেন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, নিজেরা দেখেন। এটা 160 আছে। হুম, তাহলে দেখেন পরেরটা আসছে 160, পরেরটা আসছে 16। তাহলে নির্ণয় সমাধান, সমাধান দেখেন x1 সমান A1 ডিটারমিনেন্ট বাই A ডিটারমিনেন্ট, x2 A2 বাই A, x3 A3 বাই A। ক্যালকুলেশন করলে দেখেন আসছে 27/7, 40/7, 7/4, 4/7। এটাকে আপনি যদি ইনভার্সে করতেন তাও একই অ্যান্সার আসতো। মনে রাখবেন ভাইয়া যে কোনো, হ্যাঁ বলেন। 108/28 ওইখানে 108 থেকে 27 হলে কি হবে? 108, আপনার কাছে ক্যালকুলেটর আছে?
হ্যাঁ আছে। একটু ক্যালকুলেটরে দেখেন, ক্যালকুলেটরটা সবাই খেয়াল করেন, দেখেন এখানে একটা সিস্টেম আছে। 160, সরি 108 ভাগ 7, 28 দেন, দিলে দেখেন বুঝিনি আর একটু বলেন। 108 3.85। ভাগ 28, হ্যাঁ, দিলে দেখেন 3.857 আসে। হ্যাঁ ক্যালকুলেটরে দেখেন একটা বাটন আছে, ওই শিফটের পরে, শিফট পরেরটা, তৃতীয়টা, AB/C, ওই AB/C প্রেস করেন, দেখেন 3.6 আসে। নাম শিফট খুঁজে দেবো পাচ্ছি না। ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, শিফট দেবো নাকি শুধু এ বি বাই শিফট বি না, দিয়ে শিফট দেবো? দেয়া লাগবে না। AB/C, ওই যে শিফটের নিচে, শিফটের পরে হ্যাঁ একটা হ্যাঁ। বাটন, তারপরে দেখেন এখানে থ্রি কত আসছে, সিক্স হ্যাঁ 3.67। সেভেন। তিন আপনি যদি এখানে 3.67 লিখতেন, দেখেন আমি এখানে লিখছি ছয়ের সাত, দেখেন তো এখানে কত হয়, 3 6 18, 3 6 18, 28 20 18 আর 6 কত, 27, না। সরি 3 7 18 21, 21 আর 6 27, হ্যাঁ হ্যাঁ। 27 22 পরেরটাও দেখেন একইভাবে আছে সব কয়টা। অথবা আপনি নর্মালি কাটাকাটি করতে পারেন, এভাবে যদি নাও শিখতে চান, নর্মালি কাটাকাটি করতে পারেন। দেখেন এখানে 28, 28 যেখানে ক্যালকুলেশন করলে কত হবে, যদি আমার এখানে 7 হয়, 4 7 28, এই 4 27, হুম। দেখেন আবার 100 200 108, এভাবে করতে সব পারেন। কিন্তু সীমা না এটা, তো মনে থাকে না। হ্যাঁ, এটা জানতাম এটা মানতে পারবো ক্যালকুলেশন না, করা সহজ, ক্যালকুলেটর তো পারছি না। এটা ক্যালকুলেশন করা সহজ। ভগ্নাংশ কয় প্রকার, ভগ্নাংশ কয় প্রকার জানেন? পিছনে 2 দুই প্রকার। প্রকার। আপনারা কি বাটন খুঁজে পাননি ক্যালকুলেটরে? হ্যাঁ। হ্যাঁ ওই নিচে। আচ্ছা, ভগ্নাংশ কয় প্রকার জানেন? 3 প্রকার। কি কি? প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। প্রকৃতর উপরে ছোট নিচে বড়, অপ্রকৃতর উপরে বড় নিচে ছোট, আর মিশ্র এটা। হ্যাঁ। তাহলে এই মিশ্র থেকেই অপ্রকৃত হয়। তাহলে আপনি মিশ্রও রাখতে পারেন, অপ্রকৃতও তৈরি করতে পারেন, কিন্তু মনে রাখবেন এখানে পয়েন্টটা না রাখার চেষ্টা করব আমরা। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এই যে পর্যন্ত করলাম, আজকে এ পর্যন্ত থাকবে। আমি প্রথম, অর্থাৎ এর আগের দিনের যে ক্লাসের লাস্ট অংশ যেটা শিখাইছিলাম, ওখানে যে অঙ্ক কয়টা আছে, 7 8টা অঙ্ক আছে। ওই 7 8টা অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক আপনাদের বাসার কাজ, আপনারা ওখান থেকে অঙ্কগুলো বাসায় করবেন। আর এই যে অঙ্ক শিখলেন, এখান থেকে 10 মার্কসের অঙ্ক আসবে যে কোনো 2 ডিপার্টমেন্টে, যে কোনো 2 ডিপার্টমেন্টে আপনারা এখান থেকে অঙ্ক পাবেন। কাউন্টিং। হ্যাঁ, বুঝি নাই। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভাইয়া? না না, যে কোনো 2 ডিপার্টমেন্টে পাবেন, যে কোনো 2 ডিপার্টমেন্টে পাবেন। সব দেখেন ডিপার্টমেন্ট বলবে। সব ডিপার্টমেন্টে আসবে না, যে কোনো 2টায় আসবে। ধরে নেন ম্যানেজমেন্ট মার্কেটিং এ আসলো, অ্যাকাউন্টিং ফিনান্সে আসবে না। আবার ফিনান্স অ্যাকাউন্টিং এ আসলো, ম্যানেজমেন্ট মার্কেটিং এ আসবে না। এভাবে আসে এই অঙ্কগুলা। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে আসবে না? বুঝলেন না আমার কথা? আমি বললাম যে কোনো 2 ডিপার্টমেন্টে আসবে, ধরে নিচ্ছে অ্যাকাউন্টিং এ আর ফিনান্সে আসছে, তাহলে ম্যানেজমেন্ট আর ও মার্কেটিং এ আচ্ছা। আসবে না, এরকম বলছি। আচ্ছা, দেখেন এখানে আমাদের এই যে অঙ্ক কয়টা আছে, এই সব কয়টা অঙ্ক আপনাদের বাসার কাজ, আপনারা ইনভার্সেও করবেন, প্রেমারেও করবেন। আমরা আগামী দিন এই যে অংশটা আছে, এখানে আর 2টা অঙ্ক আছে আমার, রিটেন অঙ্ক, এই 2টা অঙ্ক করে পরবর্তী অধ্যায়, অর্থাৎ ডিটারমিনেন্ট করব। আপনাদের কি ডিটারমিনেন্ট করা আছে? একবারও করানো হয়েছে? ওই যে মাহফুজের একটা ক্লাস পাইছিলাম, মনে করাইছিল তা তো ক্যালকুলাস। পড়াতে। না না, ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট দেখেন, আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই যে অঙ্ক, র্যাঙ্ক। র্যাঙ্ক না, এই যে দেখেন ভাই এই অঙ্ক, এগুলো তো করা র্যাঙ্ক নাই, তো স্টাডি। সত্যি এইটুকু পাচ্ছি এটা করানো আছে আপনাদের? সম্ভবত না। না। করছিলাম ভাইয়া, মনে নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে 2টা অঙ্ক আমার আছে, এই 2টা অঙ্ক করায় আমি এই অঙ্ক শুরু করব। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ আপনাদেরকে। ব্যবসার পলিসি কি?